আরো কিছু কথা বলে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হলাম। আম্মু রুমে আসলো। কিছু বলবে? বলো। আব্বু কোথায়? বাইরে গেছে। ও, কি বলবা বলো। মেয়েটা অনেকদিন বাসায় নেই, বাসাটা কেমন খালি খালি লাগছে। যা না বাপ, ওরে নিয়ে আয়। কাকে? অবন্তীকে। ওর অনেক মিস করছি। তোর আব্বু বলেছিল বিকাল বেলা যাবে, কিন্তু আমি দেইনি। আমি বলেছি তুই গিয়ে নিয়ে আসবি। ও নিজে থেকে আসবে, আমি নিয়ে আসতে পারবো না। এটা কেমন কথা? একা একটা মেয়ে কি করে আসবে? আরে আজব, এত রাতে ওরে কেমনে নিয়ে আসবো? সকাল হোক, আমি গাড়ি পাঠিয়ে দিব, ও চলে আসবে। না, তুই এখন যা, ওরে নিয়ে আয়। মানে কি এখন নিয়ে আসবো? মানে এই রাতের বেলা? তোরে কি বলেছি আজকে রাতে নিয়ে আসতে হবে? আমি বলেছি তুই এখন যাবি, রাতটা ওখানে থাকবি, কালকে সকালে পরে নিয়ে আসিস। পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি। পাগল হইছো? এত রাতে ওদের বাসায় যাবা মানে? যাবই তো। তুই যেহেতু যাবি না, আমি নিজেই গিয়ে আমার মেয়েকে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। 40 মিনিট পর ওই বাসায় গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর অবন্তীর মা এসে দরজা খুলে দেয়। আমি সালাম দিলাম, ভিতরে গেলাম। উনি বলল অবন্তী রুমে আছে। আমি অবন্তী রুমে গেলাম। গিয়ে দেখি অবন্তী কার সাথে হেসে হেসে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে একরকম চোরের মতো হয়ে গেল। তো তুমি এখানে? কোনো প্রবলেম? প্রবলেম নেই, কিন্তু আসতে তো পারমিশন লাগে। সরি। কেন আসছো? অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আম্মু আব্বু আপনাকে অনেক মিস করতেছে। এখানে আসলেন যে তো অনেকদিন হয়েছে, এবার বাসায় চলেন। দেখো, আমারও তো ইচ্ছা আছে। এখন বলেন। দেখো, আমারও তো ইচ্ছা আছে। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। মানে? মানে আমি মাস্টার্স করব, তারপর ভালো একটা জব করব। আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনি চাকরি করেন। তোমার চাওয়া না চাওয়ায় আমার কিচ্ছু যায় আসে না। আপনি এগুলো কি বলতেছেন? তুমি আমার জন্য অনেক করছো। তোমার ফ্যামিলিতে থাকা মানে তোমার করুণায় থাকা, কিন্তু আমি কারো করুণা নিয়ে থাকতে চাই না। করুণা করছি মানে? স্বামী হিসেবে এগুলো আমার দায়িত্ব। কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। আপনি এতদিন পর এগুলো কি বলতেছেন? আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আপনি কি বলতে চাইছেন ক্লিয়ার করে বলেন। দেখো পারভেজ, আমি তোমার সাথে এইভাবে থাকতে পারবো না। যায় না মানে? মানে তোমার এই টানাটানির সংসারে আমি থাকতে পারবো না। যে টাকা বেতন পাও তা দিয়ে কিছুই হবে না। টাকায় কি সব? টাকাটাই সব। কয়টা ইচ্ছা পূরণ করেছো আমার? কয় টাকা হাত খরচ দাও আমাকে? কয়বার শপিং এ নিয়ে গেছো আমাকে? বিয়ের পর থেকেই তো এইভাবে রাখছো। লজ্জা করে না নিজেকে আবার স্বামী বলে দাবি করতে? আমি এত কিছু বুঝি না। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আর কি করব। তার মানে আপনি যাবেন না, এই তো? আমি আর কোনো কথাই বললাম না। অবন্তীদের বাসা থেকে বেরিয়ে গেলাম। কাউকে কিছু বললাম না। এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। আব্বু আম্মুকে যদি জানাই তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। আর কিছুদিন দেখি, পরে না হয় সময় করে সব ওনাদেরকে জানিয়ে দেব। আইমানকে কল দিলাম। আজ রাতটা ওর সাথে থাকতে হবে, কারণ এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। আইমান বলল ওদের বাসায় যাওয়ার জন্য। যেতে যেতে ভাবতে লাগলাম, অবন্তীর জন্য আমি এত কিছু করলাম, অথচ সে এক মুহূর্তে সব ভুলে গেল। তাহলে 2 রাতে যে আমার সাথে ঘুমাইছে, ওটা কেন করলো? আমি আব্বু আম্মুকে কি বলবো? ওনারা তো অবন্তীকে না পেলে মারাই যাবে। অবন্তী এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি। ভাবতে ভাবতে আইমানদের বাসায় চলে গেলাম। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আইমান বেরিয়ে আসলো। পারভেজ, আসছিস? আয় ভিতরে আয়। আমি ভিতরে গেলাম। ওর আম্মুকে দেখে সালাম দিলাম। আরে পারভেজ যে, কতদিন পর আসছো, কেমন আছো বাবা? জি আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি বাবা, বয়স হয়ে গেলে যা হয় আর কি। পারভেজ, তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আন্টি, সবাই ভালো। আরো কিছু কথা বলে আইমানের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মাত্র বসলাম, আন্টি এসে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে আবার আইমানের রুমে গেলাম। খাটে আমি আর আইমান পাশাপাশি শুয়ে আছি।
এমন সময় আইমান বলল, পারভেজ, এই পারভেজ, বলো। কি হয়েছে এবার বল। অবন্তীর কথাগুলো বললাম। তোরে আমি আগেই বলছি, এই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে। দোস্ত, আমার মাথায় কিছু আসছে না। অবন্তী আমার সাথে এমন করবে আমি ভাবতেই পারিনি। দেখ পারভেজ, তোরে আমি আগেও বলছি, এখনো বলছি, ওই মেয়েটার সাথে তোর হবে না। তুই ওরে ডিভোর্স দিয়ে দে। ধুর, তোর কাছে এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই? সারাদিন শুধু ডিভোর্স ডিভোর্স করস। ওরে ডিভোর্স দিলে আব্বু আম্মুকে কি বলে বোঝাবো? আমি নিজে কিভাবে থাকবো? দেখ পারভেজ, আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আবেগ আর বাস্তবতা এক নয়। আবেগ দিয়ে জীবন চলবে যদি চালাতে পারিস। কিন্তু ও তো তোকে এখনো মেনেই নিচ্ছে না। ফ্লোরে ঘুমাতে হয় তোকে। দেখ, ফ্লোরে ঘুমালে সমস্যা নাই। আমি চাই অবন্তী আমার সাথেই থাকুক, আব্বু আম্মুর মেয়ে হয়ে থাকুক। কিন্তু পারভেজ, অবন্তিতে তোরে ভালোই বাসে না। ও না বাসুক, আমি তো অবন্তীকে ভালোবাসি। অবন্তী কেন আমাকে ভালোবাসে না সেটাও আমি জানি। কেন? কারণ অবন্তী ভাইয়াকে কি পরিমাণ ভালোবাসতো তোরে বলে বোঝাতে পারবো না। ভাইয়ার সাথে বিয়ের পরে অবন্তী আমাকে ভাইয়ের মতোই দেখেছে। সো হুট করে আমাকে বিয়ে করে তো আর স্বামীর মর্যাদা দিয়ে দিতে পারবে না। সেটা অবন্তী কেন, পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ভাইয়া মারা যাওয়ার পর থেকে অবন্তী ঠিক মতো খেত না, ঘুমাতো না, শরীরের প্রতি কোনো কেয়ার ছিল না। কারণ অবন্তীর মনটা পাথর হয়ে গেছে। যেদিন ওই পাথরে ফুল ফুটবে সেদিন অবন্তী পারভেজকে মেনে নিবে। আমিও সেদিনের অপেক্ষায় বসে আছি। আমি কোনো দিনও অবন্তীকে কোনো ব্যাপারে জোর করিনি, আর এখনো করব না। কিন্তু অবন্তি তো আজকে বলে দিছে তোকে মেনে নিবে না। সেটাই তো বুঝতেছি না, হঠাৎ করে অবন্তীর কি হলো? হাসপাতালে গিয়েও আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল, তারপর কিছু একটা চিন্তা করে ছেড়ে দিয়েছে। আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলো, মনে করার কি আছে? অবন্তীর কি কারোর সাথে রিলেশন আছে বা ছিল? আমার জানা মতে নাই, কারণ অবন্তীর আম্মু বলেছিল অবন্তীর নাকি কোনো ছেলে ফ্রেন্ডও নাই। সেই জায়গায় বয়ফ্রেন্ড আসার তো প্রশ্নই আসে না। তো তুই এখন কি করবি? তোর আব্বু আম্মুকে বলে দিবি ওর ব্যাপারে? এখন না, আরো কিছুদিন দেখি। এখন বলে দিলে ওনারা অনেক কষ্ট পাবে। পারভেজ, আমার মাথা ঘুরতেছে। তুই তোর আব্বু আম্মুকেও বলবি না, নিজেও কিছু করবি না, তাহলে কি করবি? আমার মনে হয় এখানে বিশাল একটা রহস্য আছে যেটা আমি জানি না। তো কি করবি এখন? দোস্ত, তোকে একটু কষ্ট করতে হবে। কি? দেখ, আমি তো অফিসে চলে যাব, সারাদিন ওখানে থাকতে হবে। তুই তো ফ্রি আছিস। তুই যদি অবন্তীকে ফলো করতি, ও কি করে কার সাথে যায়, তোর বাইক আছে, সমস্যা হবে না। প্রয়োজনে আমি তোরে তেলের টাকা দিয়ে দিব। এই হারামি, তুই পাগল হয়েছিস? তোর কাছ থেকে আমি টাকা নিব? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি সব করতে রাজি আছি। থ্যাঙ্কস দোস্ত। তাহলে কালকে থেকে ওরে ফলো করা শুরু কর। আমি তোরে অবন্তীদের বাসা দেখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। তারপর এক পাশ হয়ে শুয়ে গেলাম। ঘুম আসছে না, বারবার অবন্তীর কথাই মনে পড়তে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আইমান আর আমি বাইক নিয়ে বের হলাম। আইমানকে অবন্তীদের বাসা দেখিয়ে আমি অফিসে চলে গেলাম। কাজ করতে লাগলাম আর আইমানকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু কোনো খবরাখবর নাই। অফিস শেষ করে বাসায় গেলাম। আব্বু আম্মু আমার উপর ফায়ার হয়ে আছে। কিরে, তুই একা কেন? আর আমার মেয়ে কোথায়? আসেনি। আসেনি? তুই কালকে ওর সাথে ঝগড়া করে চলে আসছিস কেন? কি? তোমাদের এসব কথা কে বলেছে? তুই কি ভাবছিস অবন্তীর সাথে আমাদের কথা হয় না? অবন্তী আমাদের বলেছে। কি বলবো বুঝতেছি না। কালকে কোথায় ছিলি? আইমানদের বাসায়। অবন্তী তোরে কি বলেছে? আরো কিছুদিন ওখানে থাকবে। যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। মিথ্যা বললাম। যা বাবা, বেঁচে গেলাম। মনে হচ্ছে আমাকে রিমান্ডে দিয়েছে। শালা অবন্তী আব্বু আম্মুকে কি বুঝিয়েছে কে জানে। আমার সাথে একরকম করলো আর আব্বু আম্মুর সাথে অন্যরকম। বুঝলাম না। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। এভাবে 2 দিন গেল। অবন্তীর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। সেও আমাকে কোনো কল বা মেসেজ দেয়নি। একদিন অফিসে কাজ করতেছি, 10:30 বাজে। এমন সময় আইমান কল দিল। হ্যালো পারভেজ। বল। তুই কই? অফিসে। তুই কোথায়? আমি তো অবন্তীদের বাসার সামনে। কোনো খবর পাইছিস?
এইমাত্র একটা গাড়ি অবন্তীর বাসার সামনে আসলো, আর অবন্তী সেটাতে উঠে চলে যাচ্ছে। গাড়িতে কে দেখছিস? না, দেখা যাচ্ছে না। আচ্ছা দোস্ত, তুই গাড়িটা ফলো কর, কি হয় আমাকে জানা। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিল। আমি একটু টেনশনে পড়ে গেলাম। অবন্তী কার সাথে ঘুরতেছে? 11:20 আইমান আবার কল দিল। পারভেজ, বল। ঘটনা তো কিছুই বুঝলাম না। কেন, কি হয়েছে? তোর অবন্তী তোর লিমার সাথে। কোন লিমা? আরে বেটা, আমাদের বেস্ট ফ্রেন্ড, তোর বসের মেয়ে। অবন্তী তো লিমার কথা শুনতে পারে না। জানি তোর বিশ্বাস হবে না, আমি ছবি পাঠাচ্ছি, তুই দেখ। আমার কাছে নর্মাল মোবাইল। আচ্ছা বিকালবেলা দেখা করিস। ঠিক আছে। আজকে অবন্তী লিমার সাথে কি করে? আমি কেমনে বলবো, তুই লিমারে জিজ্ঞেস করিস। আচ্ছা, তুই আরেকটু ফলো কর। ওকে। আমি বিকালে তোর সাথে দেখা করব। ওকে। কল কেটে দিল। কাজ শেষ করে বিকেল বেলা আইমানের সাথে দেখা করলাম। আইমান ওর মোবাইলে তোলা ছবিগুলো আমাকে দেখাতে লাগলো। আসলেই তো এটা যে লিমা, কিন্তু অবন্তী লিমার নামও শুনতে পারে না। আমাকে কয়েকবার হুমকি দিয়েছে যাতে লিমার সাথে দেখা না করি, কিন্তু এখন দেখছি সে নিজেই লিমার সাথে হাত ধরাধরি করে হাঁটছে। কাহিনী তো একটা আছে যেটা আমি জানি না, কিন্তু আমাকে এভাবে বসে থাকলে চলবে না। এই কাহিনীটা কি সেটা বের করতে হবে। এবার বেশ, কি ভাবতেছিস? দুজন একসাথে কি করে সেটা। লিমাকে জিজ্ঞেস কর, তাহলে কাহিনী বুঝে যাবি। কিন্তু লিমা কি আমাকে বলবে? বলবে না কেন, অবশ্যই বলবে। না রে, লিমার পেট থেকে সহজে কথা বের হয় না। ওরে ইমোশনাল করে বের করতে হবে। কিন্তু কিভাবে? কিছু একটা চিন্তা কর। দেখি। আচ্ছা, এখন কল দিব? তুই পাগল হয়েছিস? এখন দিলে ভুলেও বলবে না। তোর সাথে যখন দেখা হবে তখন সিস্টেম করে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা ঠিক আছে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। খাওয়া দাওয়া করে বসে বসে ভাবতে লাগলাম আসলে অবন্তী কি করতে চাচ্ছে। 2 দিন পর আমি অফিসে কাজ করতেছি, এমন সময় লিমা আমার ডেস্কে আসলো। কিরে পারভেজ, কি খবর? ভালো না রে। কেন, বউয়ের জন্য খারাপ লাগছে বুঝি? এই তো ফকিরনি মুখ দিয়ে আসল কথা বের করে দিছে, বাকি কথাগুলো বের করে নেই। না রে দোস্ত, বউয়ের জন্য না। তাহলে? আমি আর বেশি দিন বাঁচবো না রে। তুই এগুলো কি বলিস? পাগল হলি নাকি? সত্যি বলছি, ডাক্তার বলেছে আর বেশি দিন নাই। এই, তোর শরীর ঠিক আছে তো? দোস্ত, আমি তো চলে যাব, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ। তুই কি বলতেছিস এগুলো? আমার মাথা ঘুরতেছে। তোকে তো দেখে ভালোই মনে হচ্ছে। না রে, বল আমার রিকোয়েস্টটা রাখবি। কি রিকোয়েস্ট বল? এই তো লাইনে আসছে। অবন্তীর সাথে কি চলতেছে বলবি? মরার আগে জানতে চাই। কি হলো বল। তুই কিভাবে জানিস? তোকে আর অবন্তীকে আমি একসাথে দেখেছি, প্লিজ বল। আমি মাহির বিয়েতে হেসে হেসে কথা বলেছিলাম, তখন অবন্তী এসে আমার হাত ধরে কান্না করতে লাগলো আর বলল যাতে তোর সাথে না মিশি। তো তুই কি বললি? আমি বলেছি তুই আর আমি জাস্ট ফ্রেন্ড, আর কোনো সম্পর্ক নেই। অবন্তীকে রাগানোর জন্যই আমরা বিয়েতে এমন করেছি। তারপর থেকে আমার আর অবন্তীর মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমরা এখন একে অন্যকে তুই করে ডাকি। তো আমাকে বলিসনি কেন? অবন্তী বলতে নিষেধ করেছে, তোরে নাকি শাস্তি দিবে। কি শাস্তি? অন্য মেয়ের সাথে আর জীবনে কথা না বলিস। আমি যেখানে চাকরি পেয়েছি সেটাও কি বলে দিয়েছিস? তুই জয়েন করতে আসার আগেই ওরা বলে দিয়েছি, আর সে তোর আব্বু আম্মুকে জানিয়ে দিয়েছে। তার মানে আমি বলার আগেই আব্বু আম্মু আর অবন্তী জেনে গেছে? আচ্ছা, এখন আমাদের মধ্যে একটু ঝামেলা চলতেছে, তুই কি সেটা জানিস? জানবো না কেন, আমার বুদ্ধি দিয়েই তো অবন্তী এগুলো করতেছে। তার মানে এসবের মধ্যে তুইও আছিস? রে দোস্ত, আমি অনেকবার না করেছি, কিন্তু অবন্তী আমাকে কিছুতেই ছাড়েনি, তাই করতে বাধ্য হলাম। কিন্তু আসল কথা কি জানিস? কি? অবন্তী তোকে অনেক ভালোবাসে। কচু বাসে, ও জীবনেও আমাকে মেনে নিবে না। নিবে দেখিস। আচ্ছা এবার বল, তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তুই না একটু আগে বললি তুই আর বেশি দিন নেই। আরে ফকিন্নি, এটা মিথ্যা ছিল। তোর পেট থেকে আসল কথা বের করার জন্যই এমন করেছি। কি, তুই এটা করতে পারলি?
তুই যদি পারিস আমি কেন পারবো না? দাঁড়া, আমি অবন্তীকে সব বলে দিব। বলে দে, তাতে তুই বাস খাবি, আমার কি? ধুর, আমি তোদের কারো সাথে নাই। মনু, মাইনকা চিপা আটকাইছো, বের হওয়ার সুযোগ নেই। বেশি চালাকি করলে এই অবস্থাই হবে। আমি আর এসবের মধ্যে নেই। তুই আগে ছিলি, এখনো আছোস, এন্ড আগামীতেও থাকবি। শোন, আবার কি? আমি আর তোকে কোনো ইনফরমেশন দিব না। তুই এত হারামি আগে জানতাম না। আরে আগে কথা শোন। বল। আমি যে সবকিছু জেনে গেছি, অবন্তী যাতে না জানে। আমি ওরা বলে দিব। ওকে বলিস আমি অবন্তীকে বলবো লিমান নিজেই এসে আমাকে সত্যি কথা বলে দিছে। তখন অবন্তীর পক্ষ থেকে খুব সুন্দর আর সাজানো একটা বাস খাবি। সো অবন্তীকে কিছু বলবি না। আচ্ছা। লিমা চলে গেল, আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম। এবার একটু শান্তি আসলো। শালার অবন্তী আমার জীবনটা শেষ করে দিল। কোথায় এসে আমার সাথে রোম্যান্স করবে সেটা না, উল্টো আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বালিকা তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। পারভেজ কি জিনিস এবার ভালো করে টের পাবা। আই মাইন না, হারামিরে কল দিয়ে আসার জন্য বললাম, দেখা করব। সন্ধ্যার সময় আসলো, আইমানকে সবকিছু বললাম। আইমান তো পুরো টাস্কি খেয়ে বসে আছে। আরে কি বলিস? সত্যি। অবন্তীর দিকে তাকালে তো মনে হয় নিষ্পাপ একটা মেয়ে, কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টো খেতে জানে না, কিন্তু ওর ভিতর এত প্যাঁচ। দাঁড়া, আমি ওর প্যাচ বের করছি। একটা জিনিস আমার মাথায় আসতেছে না। কি? অবন্তী তোরে হঠাৎ শাস্তি দিতে যাবে কেন? আমি জানি না, সেখানেও হয়তো কোনো রহস্য আছে। দেখ এবার কি হয়। দোস্ত আমি যাই, কালকে দেখা করব। কোথায় যাবি? এখন বাসায় যাব, রেডি হয়ে অবন্তীদের বাসায় যাব। অবন্তীদের বাসায় কেন? তুই এখনো ছোট, বুঝবি না কিছু। আরো বড় হয়ে নে, তারপর নিজে নিজে বুঝে যাবি। আইমান আবুলের মতো তাকিয়ে রইল। আমি বাসায় চলে গেলাম, ফ্রেশ হয়ে আব্বুর কাছে আসলাম। কোথাও যাবি নাকি? কোথায়? তোমার বেয়াই মশাইয়ের বাসায়। এত রাতে ওখানে কেন? কেন যেতে পারি না? পারবে না কেন? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, যখন ভালো লাগে তখন যাবি। এখন কি অবন্তীর কথা খুব মনে পড়েছে? আরে এগুলো কি বলো, দূর, যাবই না। বাবা বসে বসে হাসতেছে। আমি রান্না করে গেলাম, আম্মুকে বলে বেরিয়ে গেলাম। 30 মিনিট পর অবন্তীদের বাসায় গেলাম। কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি অবন্তীর আম্মু। আমাকে দেখে মোটামুটি একটা টাসকি খেলো। খাওয়ার কথা যেখানে পারভেজকে, এত বলতেও যে আসে না, সেখানে নিজে থেকে এসে হাজির, তাও আবার রাতের বেলা। এই পারভেজ। আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। অবন্তীর বাবা বসে বসে টিভি দেখতেছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি ওনার সাথে কৌশল বিনিময় করলাম। অবন্তীর রুমে যাও। যাব এখন না, একটু পর। তাহলে বসো, গল্প করি। আমি ওনার পাশেই গিয়ে বসলাম। বাবা মায়ের কথা জিজ্ঞেস করলো, চাকরি বাকরির কি খবর জিজ্ঞেস করলো। আমি ওনার পাশে বসে সবকিছুর উত্তর দিচ্ছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। আমাকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওরে পাত্তা না দিয়ে আবারও শ্বশুরের সাথে কথা বলতে লাগলাম। একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে চলে গেলাম। একটু পর অবন্তী আসলো। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? সেটা আপনাকে কেন বলবো? আজব তো, আমার রুমে এসে শুয়ে আছো অথচ আমাকেই বলবে না। আমি আমার বইয়ের রুমে আসছি, আপনার সমস্যা কোথায়? পারভেজ, এসবের মানে কি? মানে খুব সোজা, আমি আমার বউয়ের কাছে আসছি, আর বউয়ের সাথেই থাকবো। দেখো পারভেজ, ভালো হবে না কিন্তু, আমি কিন্তু চিৎকার করব। তো করেন, দেখি কে আসে। অবন্তী একটু ভয় পেয়ে গেল, তারপর আমার একটু সামনে আসলো। পারভেজ, তুমি সত্যি করে বলো তো কেন আসছো? কেউ একজনকে অনেক ভালোবেসে ফেলেছি, ওরে ছাড়া থাকতে পারছি না, তাই চলে আসলাম। অবন্তী কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর আমার পাশে এসে বসলো। কাকে ভালোবাসো? যে এখন আমার পাশে বসে আছে। অবন্তীর চোখে পানি টলমল করতেছে। আমি ওর একটা হাত ধরে বললাম, আমি কি এতই বাজে, এতই খারাপ যে আপনি আমাকে মেনে নিতে পারছেন না? এটা ঠিক যে আপনি কখনো আমাকে মন থেকে মেনে নিবেন না, আবার এটাও জানি কোনো এক কারণে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু এমন শাস্তি দিচ্ছেন
আরেকটু হলে তো আমি এই পৃথিবী ছেড়ে শেষ করার আগেই মুখ হাত দিয়ে দিল। যে এখন আমার পাশে বসে আছে, অবন্তীর চোখে পানি টলমল করতেছে। আমি ওর একটা হাত ধরে বললাম, আমি কি এতই বাজে, এতই খারাপ যে আপনি আমাকে মেনে নিতে পারছেন না? এটা ঠিক যে আপনি কখনো আমাকে মন থেকে মেনে নিবেন না, আবার এটাও জানি কোনো এক কারণে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু এমন শাস্তি দিচ্ছেন আরেকটু হলে তো আমি এই পৃথিবী ছেড়ে শেষ করার আগেই মুখ হাত দিয়ে দিল। না প্লিজ, এগুলো ভুলেও মুখে আনবে না। একজনকে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। এই সব কিছুর জন্য আমি অনেক অনেক সরি। তো কেন এমন করলেন আমার সাথে? আমার দোষটা কি ছিল? তুমি যখন মাহির বিয়েতে লিমার সাথে হেসে হেসে কথা বলতেছিলে, সেটা দেখে আমার ভেতর একটা মোচড় দেয়। মনে হলো আমি খুব দামি একটা জিনিস হারিয়ে ফেলতেছি। তোমার আড়ালে আমি লিমাকে সব বলি, তখন উনি হাসি মুখে সব বলে দেয় যে এটা তোমার আর ওর প্ল্যান ছিল। তবু আমার মনে একটা ভয় ছিল যে তোমাকে যদি কেউ নিয়ে যায় বা তুমি যদি অন্য কারো হয়ে যাও, সেই জন্য সেদিন রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর একবারও জাননি কেন? গিয়েছি সেটা তুমি দেখার আড়ালে। তুমি যখন ঘুমিয়ে থাকতে তখন যেতাম, আব্বু আম্মুর সাথে কথা বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার চলে আসতাম। কিন্তু এত নাটক করার মানে কি? পারভেজ, তুমি যখন চাকরিটা পাইছো তখন আমি কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, তুমি তোমার চাকরির ব্যাপারে কিছুই বলনি, উল্টো লিমাই আমাকে বলেছে। তখন বলিনি ঠিক আছে, কিন্তু বাসায় এসে তো বলতাম। আমি ভাবছিলাম মিষ্টি কিনে নিয়ে গিয়ে আব্বু আম্মু আর আপনাকে একসাথেই খুশির খবরটা দিব। সেটা না হয় ঠিক আছে, কিন্তু একবার কল করে বললে কি এমন ক্ষতি হয়ে যেত? ক্ষতি হতো না, ইচ্ছা ছিল বাসায় গিয়ে বলবো। আচ্ছা, সেদিন রাতে আমাকে এত অপমান কেন করলেন তাহলে? পারভেজ, আমি জানি তুমি অনেক ভালো। তোমাকে হিট করার মতো কোনো কথা আমার কাছে ছিল না, তাই সেদিন আবুল তাবুল কিছু বলছি, নিজেও জানি না। তো কেন বললেন? তোমার ভাইয়া যখন ছিল তখন আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু তুমি প্রতিদিন কাজ থেকে এসে ফ্লোরে ঘুমিয়ে যেতে। আপনি তো বলেছেন আপনি আমাকে মেনে নিতে পারবেন না, সেই জন্যই তো ফ্লোরে থাকতাম। পারভেজ, জানো তোমার ভাইকে এত ভালোবেসেছিলাম যে তোমার ভাইয়ার জায়গায় অন্য কাউকে কোনোদিন কল্পনাও করতে পারি না, তাই তোমাকে কথাগুলো বললাম। কিন্তু সত্যি কথা হচ্ছে, এইভাবে তো আর লাইফ যায় না। তো আমাকে বলতেন। সব কথা মুখে বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয়। তুমি যদি ফ্লোরে না থেকে খাটে থাকতে, আমি কি কিছু করতে পারতাম? সেটা না হয় পারতেন না, কিন্তু পরে বলতেন সব পুরুষ সমান, শুধু মেয়েদের সাথে থাকতে চাই। না, মোটেও না। তো এত কিছু করার কারণটা কি? দেখলাম। কি দেখলেন? দেখলাম আমার বরটা আমাকে ভালোবাসে কিনা। তাই নাকি? তো কি রেজাল্ট পেলেন? সেটা জানি না, তবে এটা মনে হচ্ছে পৃথিবীর ভাগ্যবতী নারীর মধ্যে আমি একজন, যে তোমার ভাইয়ের মতো ছেলেকে পেয়েছি। নিজের বাবা মায়ের চাইতেও 3 গুণ ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি, আর সেরা ভাগ্যবতী এই জন্য সবশেষে তোমাকে পেয়েছি। কি বলবো বুঝতে পারছি না। খুব ভালোবাসি তোমায়, বলে বোঝাতে পারবো না। কিন্তু আপনি যে বললেন অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, আমি তো আইমানকে বলে দিছি অন্য মেয়ে খুঁজতে। ওই কি বললে তুমি? খুন করে ফেলবো। কেন? আপনি তো বললেন। আমি বললেই কি করতে হবে? আপনার আবদার না রেখে পারি? খুব ভালোবাসি তোমায়, পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না তোমাকে অন্য কারো হতে দিতে। চুপ করে রইলাম, ভাবতেছি আপনাকে এখন কি বলে ডাকবো, ভাবি নাকি অবন্তী? মায়ের খাবা কিন্তু। ভাবি কেন ডাকবে? আচ্ছা, মাঝে মাঝে ভাবি ডাকিও। ভাবি ডাক শোনার মাঝেও অন্যরকম একটা আনন্দ আছে। ও তাই নাকি? বাট একটা শর্ত আছে। কি সেটা? আজ থেকে আপনি নয়, তুমি করে বলতে হবে। আই পারভেজ, চুপ করে আছো কেন? ভাবতেছি। কি ভাবছো?
আব্বু আম্মুর ইচ্ছাটা কিভাবে পূরণ করব, আজ থেকে কার্যক্রম শুরু করব কিনা সেটা ভাবছি। কোন ইচ্ছা? ওই যে নাতি নাতনির ইচ্ছাটা। অবন্তী লজ্জায় লাল হয়ে গেল, তারপর বলল, একদম ফাইজলামো করবে না। ফাইজলামো করি তাই না? এই কথা বলেই অবন্তীর হাতটা ধরে একটা টান দিলাম। অবন্তী নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার বুকের উপর এসে পড়ল। পারভেজ, শোনো শোনো। বলো। তোমার না অনেক ইচ্ছা ধুমধাম করে বিয়ে করা? ছিল, বাট এখন বলে লাভ কি? বলে লাভ আছে, আমাদের বিয়েটা আবারও হবে, এন্ড সেটা তোমার ইচ্ছে মতোই। অনেক টাকা লাগবে, কিন্তু পাবো কোথায়? সেটা তুমি জানো, বাট যদি বিয়ের অনুষ্ঠান না হয় তাহলে কিন্তু আমি তোমাদের বাসায় যাব না, আর আমাকে টাচও করতে দিব না। এটা কেমন কথা? যেটা বলেছি সেটাই হবে। আরে ধুর, এই মুহূর্তে টাকা কই পাবো, আর আব্বু আম্মুকে কি বলবো? আচ্ছা, আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আচ্ছা, দেখি কি করা যায়। খাটে উঠতে দিব না। এটা কোনো কথা? নিচে থেকে থেকে আমার সমস্যা হয়ে গেছে। প্লিজ আজকে অন্তত উপরে থাকতে দাও। ওকে দিব, বাট একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমাকে টাচ করতে পারবে না, দুজনের মাঝখানে কোলবালিশ থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তারপরও উপরে থাকি। ওকে, এই পাশে গিয়ে শুয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? বলছি না তুমি করে বলতে। ও সরি। তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। কি আর করার, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমি আবার সব সময় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাই। রাতের বেলা মনে হচ্ছে কোলবালিশ নাড়াচাড়া করছে, কিন্তু কোলবালিশ এত নরম কিভাবে হয়? আস্তে করে তাকিয়ে দেখি কোলবালিশ নিচে পড়ে আছে, আর অবন্তী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই জন্যই তো বলি কোলবালিশ এত নরম কেন। এটা যে আসল কোলবালিশ। যাই হোক, আমিও কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠলাম কারো মিষ্টি হাসি দেখে, বাহ, ভেজা চুল দেখে আবারও ক্রাশ খেলাম। উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করে আবার রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। অবন্তী রুমে আসলো। তুমি কি এখন চলে যাবে? আচ্ছা, সাবধানে যেও, আর যাওয়ার পর আমাকে একটা কল দিও। ওকে ওকে। ওইটা কি দেখেন তো? কোনটা? এই কথা বলে আমি যেদিকে ইশারা করেছি অবন্তী সেদিকে তাকালো, আর আমি এই সুযোগে ওর গালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অবন্তী লজ্জায় লাল হয়ে গেল। এটা কি করলে? কোনটা? এই যে এক্ষুনি দিলাম। আমার বউকে আমি দিয়েছি, আপনার সমস্যা কোথায়? অবন্তী হাসতে শুরু করলো। এই রাতে আসবো? জি না মশাই, আপনি আর এই বাসায় আসবেন না। এবার বিয়ের জন্য প্রিপারেশন নেন। নতুন বউ সেজে আপনার বাসায় যাব, তখন পেট ভরে আদর করিয়েন। এর আগে যাতে আপনার চেহারাও না দেখি। আমাকে ছাড়া থাকতে পারবে? না পারার কি আছে? তুমি বকবক না করে অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি আব্বু আম্মুকে আবার বলে দিব। ওকে। অবন্তীর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। আজকে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। তারপর অফিসে চলে গেলাম। সারাদিন অফিসে কাজ করলাম। এর মধ্যে বেশ কয়েকবার অবন্তীর সাথে কথা হলো। বিকেল বেলা আইমানকে কল দিয়ে আসতে বললাম। ওর সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা দিলাম। অবন্তীর কথাগুলো বলতে লাগলাম। যাক বাবা, বেঁচে গেলাম। জানিস পারবেশ, আমি কত টেনশনে ছিলাম। আরে আমিও তো অনেক টেনশনে ছিলাম যে অবন্তী আব্বু আম্মুকে ছাড়া কিছু বোঝে না, সে কি করে আব্বু আম্মুকে ছাড়া থাকবে। সেটাই। যাই হোক, সবকিছু মিটমাট হয়ে গেছে। না রে, আরো বড় একটা প্যারায় ফেলেছে আমাকে। আবার কি? আমাদের বিয়ের তো কোনো অনুষ্ঠান হয়নি, আবার অনেকে জানেও না। তাই অবন্তী চাইছে বড় করে অনুষ্ঠান করে ওরে আবার নতুন করে বউ সাজিয়ে নিয়ে যেতে। ভালো তো, তোরও তো ইচ্ছা ছিল ভালোভাবে বিয়েটা করা। ইচ্ছা তো ছিল, কিন্তু এখন টাকা কোথায় পাবো? অনেক টাকার দরকার। টাকা তো লাগবেই, টাকা ছাড়া কিছুই হবে না। আগামী 1 বছর টাকা জমাতে হবে যদি অনুষ্ঠান করতে চাই। আরে না, এটা পসিবল হবে না। তুই কি এই 1 বছর অবন্তী ওর বাবার বাসায় রেখে দিবি? এটা কিছুতেই হয় না। সেটাই তো ভাবছি। পারবেশ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? তুই তোর অফিস থেকে লোন নে, তাহলে তোর বেতন থেকে প্রতি মাসে একটা করে পার্সেন্টেজ ওরা রেখে দিবে। এতে করে তোর খুব উপকার হবে, আর খুব বেশি প্রেসার পড়বে না। জয়েন করেছি অল্প কিছুদিন হলো, এখন কি লোন দিবে? পুরাতন চাকরিজীবী ছাড়া লোন দেয় না। আরে বেটা, তুই লিমার সাথে কথা বল, দেখ না কিছু একটা হয় কিনা। দেখি। এরপর আর কিছু কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোফায় রুমে গেলাম। আব্বু বসে বসে টিভি দেখতেছে। আমি গিয়ে বাবার পাশে বসলাম।
কিরে, কি অবস্থা? চাকরি কেমন চলছে? এই তো ভালোই। আমার মেয়ে কেমন আছে? ভালো। তোমাদের সাথে কথা হয়নি? সব সময় হয়। তুই নাকি মহা ধুমধামে বিয়ে করতে চাস? এগুলো কি বলো? ঠিকই তো বললাম। তোর নাকি সেই ছোটবেলা থেকে স্বপ্ন মহা ধুমধাম করে বিয়ে করবি, এখন আবার সেই ইচ্ছাটা জেগে উঠেছে। তোর এখানে বসবই না। আমি উঠে চলে গেলাম। বাবা বসে বসে হাসছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু রান্না করতেছে। আরে ধুর, আব্বু শুধু উল্টাপাল্টা কথা বলে। ধুর, আমি রুমে গেলাম। রুমে এসে বসে রইলাম। চারপাশে যেন অবন্তীর স্মৃতিগুলো ছড়িয়ে আছে। আমি অবন্তীকে কল দিলাম। কি করেন? একজনের কথা ভাবতেছিলাম আর উনিই কল দিল। আমিও খুব মিস করছি। প্লিজ চলে আসো, অনুষ্ঠান পরে করব। জি না সাহেব, সেটা হচ্ছে না। আমার উপর বেশি প্রেশার হয়ে যাচ্ছে না? আমার বরের উপর প্রেসার পড়বে, এতে আপনার সমস্যা কোথায়? সত্যি মিস করছি। আমিও করছি। ওকে রাখি। কল কেটে দিলাম। অবন্তীর কথা ভাবতেছি এমন সময় আম্মু রুমে আসলো। ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। আমি, আব্বু আর আম্মু একসাথে খাচ্ছি। এমন সময় আব্বু বলল, জানিস পারবেশ, আমি ওনার দিকে তাকালাম। আমাদের মানে তোর আম্মুর আর আমারও অনেক ইচ্ছা ছিল আমাদের ছোট ছেলের বিয়েটা অনেক সুন্দর হবে, সবাই অনেক আনন্দ করবে। কিন্তু দেখ কেমন বাবা হলাম, আমি সেই ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না। আব্বু এগুলো কি বলো? টাকা হলে সব করা যাবে, এতে টেনশন করার দরকার নেই। আব্বুর মন খারাপ দেখে আমি উঠে চলে গেলাম। রাতের বেলা আব্বু আম্মু ঘুমিয়ে গেছে। আমি উঠে বের হয়ে গেলাম ভাইয়ার কাছে যাব। কয়েকদিন ভাইয়ার কাছে যেতে পারিনি, আমার ভাইটা মন খারাপ করবে। বাইরে চাঁদের আলো ছিল। আমি হেঁটে হেঁটে ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের মাথা বরাবর গিয়ে বসলাম। ভাইয়ার কবরের পাশে কয়েকটা গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলোতে ফুল ফুটেছে। দেখে মনে হচ্ছে ভাইয়া হাসতেছে। ভাইয়া কেমন আছিস? তুই হয়তো ভাবছিস আমি তোকে ভুলে গেছি। না রে ভাই, আমি তোকে ভুলিনি। সময় পাইনি তোর কাছে আসার। তোর কর্তব্যগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেছি, কিন্তু তোর মতো পারছি না। তবু চেষ্টা করতেছি। ভাইয়া যেখানে যাই না কেন তোর অভাবটা আমি অনুভব করি। তোর স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। ঘুমাতে গেলে তোর সাথে ঘুমানোর কথা মনে পড়ে। খেতে গেলে তোর সাথে ভাগাভাগি করে খাওয়ার কথা মনে পড়ে। খেলা দেখতে গেলে তোর দলের বিরোধিতা করার কথাগুলো মনে পড়ে। আজ সব আছে। ভালো একটা চাকরিও পেয়েছি। টাকা এখন নেই, হয়তো ভবিষ্যতে হবে। সবকিছু হয়তো পাবো, কিন্তু তোকে পাবো না। ভাই আমি জানি তুই আমার উপর অভিমান করে আছিস। ভাই বিশ্বাস কর, এক সেকেন্ডের জন্য আমি তোকে ভুলিনি। তোর অবন্তীকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো রাখার, পড়ালেখা করানোর। আমি সফল হয়েছি। জানিস ভাইয়া, প্রতি রাতেই আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি মাকে সান্ত্বনা দেই না। তুই আবার এটা ভাবিস না আমি স্বার্থপর। আমি আম্মুকে সান্ত্বনা দেই না এই জন্য যে আম্মুকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। অবন্তী এখনো তোকে অনেক ভালোবাসে। আমাকে মেনে নিলেও অবন্তীর মনে তুই যে জায়গাটা করে নিয়েছিস, সেটাতে তুই সারা জীবন থাকবি। ভাই আজকে সব আছে, শুধু তুই নেই। আর একবারের জন্য আমাদের মাঝে ফিরে আয়, দেখে যা ওদের আমি ঠিক মতো রাখতে পারছি কিনা। আর একবার এসে আমার সাথে ঝগড়া করে যা। এবার আর তোর সাথে মারামারি করবো না। তুই শুধু একবার আয়। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, আর কোনো কথাই আসছে না আমার মুখ দিয়ে। আরো কিছুক্ষণ ওখানে বসে কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। 11টার দিকে লিমা আসলো। দুলাভাই, পারভেজ নাকি এইটা? মনে হয়। কি অবস্থা? ভালো না রে, বিপদে আছি। কেন, আবার কি হয়েছে? এবার তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। অবন্তী আমাকে সবকিছু বলেছে। তুই তো হারামি, কিছুই বলবি না। এখন বল, আবার কি হয়েছে? সবকিছু বললাম। ওরে অনেক টাকা লাগবে। লোনও তো দিবে না, কারণ নতুন জয়েন করেছি। আচ্ছা, আমি ম্যানেজারকে বলে দিব। দেখ কিছু হয় কিনা। থ্যাঙ্কস দোস্ত। একটা শর্ত আছে। কিসের শর্ত? আচ্ছা বল শুনি। যদি টাকা দেয় তাহলে তোদের বাসর ঘরটা আমি সাজাবো। আমার অনেক দিনের শখ, কিন্তু কেউ আমাকে সাজাতে দেয় না। আচ্ছা ঠিক আছে, তুই আগে ম্যানেজারকে বলে দেখ। ওকে। লিমা আমার ডেস্ক থেকে চলে গেল। আমি অবন্তীকে কল দিলাম। কল দিয়ে কথাটা বললাম। এ কথা বলে মোবাইলটা রেখে দিল। লিমা কিছুক্ষণ পর ম্যানেজারের রুম থেকে বের হলো। এই পারভেজ। বলো। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, দেখ উনি কি বলে। আচ্ছা ঠিক আছে। ম্যানেজার হয়তো তোকে ডাকবে, যদি জিজ্ঞেস করে টাকা কেন দরকার।
তাহলে বলবি যে বাসার কাজ চলতেছে। ওকে। আরো একটা গুড নিউজ আছে। কি? আজকে সানি আসবে, আমি ওরে নিয়ে আসার জন্য যাচ্ছি। সানিকে? তোর দুলাভাই, আমার হবু বর। বাহ, বিয়ের আগে এত প্রেম, বিয়ের পর কি করবি? তুই আর অবন্তি যেটা করবি আমরাও সেটা করব। আমাকে একটু বলিস তোরা কি কি করস? মায়ের খাবি ফাজিল। আচ্ছা আমি গেলাম। ওকে, আল্লাহ হাফেজ। লিমা চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম। দুপুর শেষ হয়ে বিকেল হয়ে গেল, কিন্তু ম্যানেজারের কোনো খবিশ নাই। আমি ভাবতেছি টাকা হয়তো দিবে না। ছুটি হওয়ার প্রায় 20 মিনিট আগে পিয়ন আসলো আমার কাছে। স্যার আপনাকে ডাকছে। কে? ম্যানেজার স্যার, এখন গিয়ে দেখা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এক বুক আশা নিয়ে ম্যানেজারের রুমে গেলাম। স্যার আসবো? মিস্টার পারভেজ, আসুন ভিতরে আসুন। থ্যাংক ইউ স্যার। বসুন। আমি বসলাম। আপনার নাকি টাকার খুব প্রয়োজন? জি স্যার। কত? 3 লক্ষ হলে হবে। এত টাকা দিয়ে কি করবেন? স্যার বাসার কাজ চলতেছে। কিন্তু মিস্টার পারভেজ, আপনি জয়েন করেছেন যে এখনো 1 মাস হয় নাই। আমরা এই মুহূর্তে আপনাকে এত টাকা দিতে পারি না। কেন স্যার? অন্যান্য কোম্পানিগুলোতে তো যারা কর্মকর্তা তাদেরকে লোন দেয় আর মাস শেষে বেতন থেকে কেটে নিয়ে যায়। আমার ক্ষেত্রেও একইটাই করিয়েন। লোন দেয়, আমরাও দিই, কিন্তু সেটা পুরাতন লোকদের কি। আপনি যে এই অফিসে সারা জীবন কাজ করবেন তার কোনো গ্যারান্টি আছে? সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমি তো আর এই মুহূর্তে চলে যাচ্ছি না। আর আমার সব কাগজপত্র আপনাদের কাছে। আপনারা ওগুলো না দিলে তো আমি অন্য কোথাও চাকরি করতে পারবো না। আমি যদি এই অফিস থেকে চলেও যাই তাহলে আপনাদের টাকা শোধ করে তারপরেই যাব। সেটা না হয় বুঝলাম, কিন্তু এতগুলো টাকার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। কি? আপনার বাড়ি কাগজপত্র। যদি কোনো কারণে আপনি টাকা না দিয়ে চলে যান, আমরা আপনার বাড়ি দখল করব। আচ্ছা ঠিক আছে, দিব। আর আপনার বর্তমান বেতন 25,000 টাকা। আমরা প্রতি মাসে 5,000 টাকা কেটে নেব, বাকি 20,000 টাকা পাবেন। ওকে স্যার। ওকে, কালকে আসার সময় বাড়ির কাগজপত্র নিয়ে আসবেন, ঠিক আছে? আসি স্যার। সালাম দিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে বসে বসে ভাবতেছি কি করে আব্বু আম্মুকে কাগজের কথা বলবো। খাওয়ার সময় আব্বুকে বলে দিলাম দলিলের কথা। বাবা কিছুই বলল না। খাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আব্বু একটা ফাইল নিয়ে আমার রুমে আসলো, আমার হাতে দিয়ে বলল, এখানে সবকিছু আছে। আমি জানি তুই খারাপ কিছু করবি না, আমি তোকে আমানত দিলাম। আমি কিছুই বললাম না, ফাইলটা রেখে দিলাম। অবন্তীকে কল দিলাম, কিছুক্ষণ কথা বলে মোবাইলটা রেখে দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। ফাইলটা ওনার হাতে দিয়ে আমি আমার ডেস্কে গিয়ে কাজ করতে শুরু করলাম। 11টার দিকে পিয়ন এসে ডেকে নিয়ে যায় ম্যানেজার নাকি আমাকে ডাকতেছে। ম্যানেজারের রুমে গেলাম, উনি আমাকে একটা চেক কেটে দিল। আমি তো খুশিতে শেষ। যাই হোক, ম্যানেজার থেকে 1 ঘন্টার জন্য ছুটি নিলাম, না হলে বিকেল বেলা ব্যাংক বন্ধ হয়ে যাবে। আইমানকে কল দিয়ে আসতে বললাম। তারপর আইমান আসলো, ওরে নিয়ে টাকাটা ব্যাংক থেকে নিয়ে আসলাম। তারপর আবার অফিসে চলে গেলাম। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। রাতে অবন্তীকে কল দিলাম। বলেন সাহেব, সারাদিন কোনো খবর ছিল না আপনার, এখন মনে হয়েছে তাই না? সরি, কাজে ছিলাম তো তাই। তুমিও তো দাওনি। মোবাইলে টাকা ছিল না, তোমারও তো বলেছিলাম টাকা পাঠাতে, বাট তুমি তো পাঠাওনি। সরি, মনে ছিল না। কয়দিন পর দেখা যাবে আমি যে তোমার বউ, সেটাও মনে থাকবে না। সেটা বলবো না। আচ্ছা শোনো, বলো। কালকে বিকালে একটু দেখা করিও, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা এখন বলো। মোবাইলে বলা যাবে না, সরাসরি বলবো। আচ্ছা ঠিক আছে। খাইছো? না, মাত্র বাসায় আসলাম। তুমি? না, খাবো একটু পর। তুমি ঘুমিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। এর মাঝে কয়েকবার অবন্তীকে কল দিলাম, ওরে বললাম শাড়ি পরে আসতে। বিকেল বেলা আমাদের কলেজের সামনেই আসতে বললাম। আমি কাজ শেষ করে সোজা কলেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর অবন্তী আসলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? সরি, আসলে শাড়ি পরতে দেরি হয়ে গেছে। মানে? তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না, কারো না কারো হেল্প লাগে। আজকে আম্মুও বাসায় নেই, মামার বাড়ি গেছে। একটা কাজিনকে বলেছিলাম আসার জন্য, সে আসতে দেরি করে ফেললো,
তাই আমারও দেরি হয়ে গেল। এত কষ্ট হলে শাড়ি পরার কি দরকার ছিল? না আসলে তো তোমার চেহারার দিকে তাকানো যেত না। বলবে যে একটা রিকোয়েস্ট করেছি সেটাও রাখিনি। আচ্ছা এবার বসো, বলো কি খাবে? আগে বলো, তুমি যেখানে আসছো আব্বু আম্মুকে বলেছো? না, বলার সময় পাইনি। অফিস থেকে সোজা এখানে চলে এসেছি। এটা কোনো কথা হলো? সমস্যা নাই, আমি বাসায় গিয়ে বলে দিব। এবার বলো কি এমন কথা যেটা মোবাইলে বলা যাবে না, সরাসরি বলতে হবে। লোন তো পেয়ে গেছি। আগে বলোনি কেন? এখন তো বললাম। এখন কথা হচ্ছে আমি কয়দিনে ছুটি নিব। ছুটি কেন? আরে পাগল, বিয়ের জন্য কেনাকাটা করতে হবে। তারপর বিয়ের অনুষ্ঠান কোন দিন হবে সেটা তো ঠিক করতে হবে। না হলে আমি আন্দাজে ছুটি কিভাবে নিব? তুমি 1 সপ্তাহের জন্য ছুটি নাও। আরে পাগল, বিয়ের জন্য কেনাকাটা করতে হবে। তারপর বিয়ের অনুষ্ঠান কোন দিন হবে সেটা তো ঠিক করতে হবে। না হলে আমি আন্দাজে ছুটি কিভাবে নিব? তুমি 1 সপ্তাহের জন্য ছুটি নাও। এতদিন দিবে না, সর্বোচ্চ দিলে 3 দিন দিবে। তাহলে তোমার বিয়ে করার দরকার নেই। আরে ধুর, এগুলো কি বলো? ঠিকই তো বললাম। আচ্ছা তুমি কালকে অফিস করো, তারপরের কয়েকদিনের জন্য ছুটি নিও। ওকে, শপিং কোন দিন করবে? শপিং এ যাবো পরশুদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, বাসায় কেউ নেই, আমি চলে যাচ্ছি। রাতে মোবাইলে কথা হবে, আর পরশুদিন তো দেখা হচ্ছেই। এখন চলে যাবা? হুম। এই যাওয়ার আগে একটা দিয়ে যাও না। কি? গাল দেখিয়ে দিলাম। মায়ের খাবা, বিয়ের আগে এগুলো কিচ্ছু হবে না। আসি আমি। অবন্তী চলে যাচ্ছে। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভিতরে ভিতরে হাসতেছি। তারপর আমিও বাসায় চলে গেলাম। রাতে আব্বু আম্মুকে সবকিছু বললাম। তোর বলা লাগবে না, অবন্তী আমাদের সব বলেছে। ও তাহলে তো ভালোই। তুই ছুটি বেশি করে নিতে পারিস কিনা দেখিস। এটাও বলেছে? বলবে না কেন? ও কি তোর মতো হারামি নাকি? হ্যাঁ, আমি হারামি? আমাদের আদরের হারামি। যা বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ অবন্তীর সাথে কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। স্যার আসতে পারি? মিস্টার পারভেজ আসুন। ধন্যবাদ স্যার। কি অবস্থা বলেন? এই তো স্যার আছি মোটামুটি। কিছু বলবেন নাকি? জি স্যার, একটা কথা বলার ছিল। বলেন। স্যার আমার কয়েকদিন ছুটি লাগবে। আমি দরকার হলে পরের দিনগুলোতে কাজ বাড়িয়ে করে দিব। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছুটি কয়দিনের জন্য চাচ্ছেন? স্যার 1 সপ্তাহ। এতদিন কি করবেন? আসলে স্যার আমার বিয়ে। কনগ্রাচুলেশন। মাথা নিচু করে বললাম, থ্যাংক ইউ স্যার। তো বিয়ে কখন? আপনার ছুটির উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। ধন্যবাদ স্যার। আপনার আর আপনার পুরো ফ্যামিলির দাওয়াত রইল, অবশ্যই আসবেন। স্যার বিয়ের কার্ড এখনো বানানো হয়নি তাই দিতে পারিনি। আজকে গিয়ে বানাবো, আর প্রথমটা আপনাকে দিব। আচ্ছা ঠিক আছে, দিন। ওকে স্যার, আমি আসি তাহলে। আজকে কি কাজ করবেন? জি স্যার, কালকে থেকে ছুটি কাটাবো। ওকে, যান। তারপর বেরিয়ে গেলাম। নিজে টেস্টে গিয়ে কাজ করলাম। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বইতেছে। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আয়মানকে কল দিয়ে আমাদের বাসায় আসার জন্য বললাম। আব্বু আম্মুকেও রেডি হতে বললাম। অবন্তীকে কল দিলাম। হ্যালো পারভেজ, তোমার নাম্বার অফ ছিল কেন? রাতে বন্ধ করে ঘুমাইছিলাম। রেডি হইছো? না, হইতেছি। আসার সময় আব্বু আম্মুকে নিয়ে আসিও। আমার কাজিন প্রেমা আসতে চাইছে। ওকে নিয়ে আসো। কোথায় আসবো? গ্র্যান্ড হক টাওয়ারের সামনে আসো, আমরা ওখানে থাকবো। আচ্ছা ঠিক আছে। ওকে। কল কেটে দিয়ে আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তারপর একটা সিএনজি ডেকে আব্বু আর আম্মুকে পিছনে বসতে দিলাম। আমি আর আইমান সামনে দিয়ে বসলাম। তারপর শপিং মলে চলে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, অবন্তীর আসার কোনো খবর নাই। যাই হোক 30 মিনিট পর ওরা আসলো। বিয়াই বিয়ান একে অপরকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ কথাবার্তা বললো। আমারও ইচ্ছা হয়েছিল অবন্তীকে জড়িয়ে ধরি, কিন্তু পাবলিক প্লেসে এগুলো করা যাবে না। যাই হোক তারপর ভিতরে গেলাম। প্রথমে আব্বু আম্মুর জন্য কেনাকাটা শুরু করলাম। আব্বুর জন্য পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, জুতা, আরো কিছু জিনিস কিনলাম। আম্মুর জন্য শাড়ি, ব্লাউজ সহ আরো অনেক কিছু নিয়েছে।
শ্বশুর শাশুড়ির জন্য সেম জিনিস নিলাম। তারপর আইমানকে নিতে বললাম, কিন্তু সে নিচ্ছে না। অনেক জোরাজোরি করে একটা পাঞ্জাবি নিলাম, সেম কালারের। আমিও একটা নিলাম। প্রেমাকে বলার আগে কেনাকাটা শুরু করে দিল। আসলে মেয়েদের শখ একটু বেশি, সেটা যদি জামা কাপড়ের উপর হয় তাহলে তো কথাই নাই। প্রেমাও অনেকগুলো জামা নিল। এরপর আমার সিরিয়াল আসলো। আমার জন্য সবকিছু অবন্তী নিজেই চয়েস করলো। আব্বু আম্মুর জন্য অবন্তী চয়েস করলো। আমি অল্প কিছু নিলাম, কারণ টাকাটা হিসাবের মধ্যে রাখতে হবে, পরে যাতে টানাটানি না হয়। এরপর অবন্তীর পালা আসলো। অবন্তী একটা নীল শাড়ি পছন্দ করলো। বিয়েতে কেউ নীল পরে? বিয়েতে তো লাল পরে। আমার নীল পছন্দ। আর কোথাও লেখা আছে যে বিয়েতে শুধু লাল পরতে হবে, অন্য কোনো কালার শাড়ি পরা যাবে না? আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই কিনো। অবন্তী জিনিস কিনতে কিনতে হয়রান হয়ে গেছি। অন্তত 50টা দোকান গেছে। মেয়েদের যে এত জিনিস লাগে বিয়ে না করলে বুঝতাম না। দীর্ঘ 4 ঘন্টা শেষ। অবন্তীর শপিং শেষ হলো। তারপর সবাই মিলে একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর যে যার মতো বাসায় চলে আসলাম। আগামীকাল মেহমানদের দাওয়াত করতে হবে। পরশুদিন গায়ে হলুদ, আর পরের দিন বিয়ে। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরির কারণে ক্লান্ত লাগছিল, তাই শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। পরের দিন ঘুম থেকে উঠে আইমানকে সাথে নিয়ে বিয়ের কার্ড বানাতে গেলাম। তারপর কার্ডগুলো রেডি করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম। আব্বুর হাতে অনেকগুলো কার্ড দিয়ে দিলাম, ওনার পরিচিত যারা আছে তাদের দাওয়াত দেওয়ার জন্য। আইমান ডেকোরেশন করার জন্য সব রকম ব্যবস্থা করা শুরু করে দিল। পরের দিন মানে হলুদের দিন সকাল থেকেই বাসা সাজানো শুরু করে দিল। চারপাশে লাইট ফুল দিয়ে বাসাটা অন্যরকম ভাবে সাজানো হলো। অনেকদিন পর এই বাসায় একটু কোলাহল শুরু হলো। আত্মীয় স্বজনরা এক এক করে আসতে শুরু করলো। আমি আর আইমান বাজারে গেলাম, গিয়ে বাজার করে নিয়ে আসলাম। বিকেল বেলা অবন্তীকে কল দিলাম। কিছুক্ষণ পর অবন্তী কল ধরলো। ওই কল ধরতে এত দেরি করো কেন? ধুর, বইলো না, বাচ্চা কাচ্চা গুলো পুরো পাগল করে দিচ্ছে। আমার সব জিনিস এলোমেলো করে ফেলেছে। ও আই পারভেজ। বলো। কি করো? এতক্ষণ কাজ করলাম, তাই তোমার খবর নিতে পারিনি, তাই এখন কল দিলাম। ও আচ্ছা। তুমি কি করো? এই তো পার্লারে যাব, রেডি হচ্ছি। আমি আসবো? তুমি আসবে কেন? তোমাকে কিভাবে সাজাই দেখবো, আর সাজালে কেমন লাগে সেটাও দেখবো। অত দেখতে হবে না, সারা জীবন দেখছো, ভবিষ্যতেও দেখবা, সো টেনশন করার দরকার নেই। আচ্ছা রাখি, পরে কথা বলবো। কলটা কেটে দিল। বিকাল থেকেই মেহমান আসতো। ওদের কি অবস্থা, কখন আসবে? আচ্ছা দিতেছি, লিমা আসবে। যা শালা, আমি তো লিমার কথা ভুলেই গেছিলাম। দাঁড়া কল দেই, ও না থাকলে আমার বিয়েও হতো না। লিমাকে কল দিলাম। হ্যালো লিমা। দোস্ত বল। কি রে, তুই আসছিস না? আমি এসে কি করব? তোরা সেরে নে, আমি না হয় কালকে আসবো। কালকে আসবি মানে? আমি এত কিছু বুঝি না, তুই এক্ষুনি আসবি। কিন্তু আমার সাথে তো সানি আছে। তোর সমস্যা কোথায়? সানিরেও নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। কল কেটে দিলাম। তারপর আরো কিছু কাজ সেরে নিলাম। সন্ধ্যায় গোসল করে নিলাম। এরপর রেডি হলাম। আইমান আমাকে সাজিয়ে দিল। দুজনে একই পাঞ্জাবি পরলাম। রাত 11টা পর্যন্ত গান বাজনা হলো। আমার বন্ধুরা হাকিম, ফাহাদ, ফারুক, সাদ্দাম সবাই উড়াধুরা নাচলো। ওদের সাথেও আমিও নাচলাম। আসলে নিজের বিয়েতে নিজের নাচার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। এগারোটার পর হলুদের কাজ শুরু হলো। শুরুতেই আব্বু আম্মু দুজনে আসলো। আমাকে মিষ্টি খাইয়ে দিয়ে যখন হলুদ মাখতে যাবে তখনই দুজনে কাঁদতে শুরু করলো আমাকে জড়িয়ে ধরে। আমিও নার্ভাস হয়ে গেলাম। তারপর আইমান, হাকিম, ফাহাদ এসে ওনাদেরকে সব বুঝিয়ে আবারও পরিস্থিতি ঠিক করলো। তারপর আইমান, হাকিম, ফাহাদ, লিমা, সানি, সাদ্দাম একে একে এসে হলুদ মেখে গেল। আত্মীয় স্বজন সবার হলুদ দেওয়া শেষ, শুধু একজন ছাড়া, যে জীবনেও আমাকে হলুদ দিতে পারবে না। সে হচ্ছে আমার ভাই। ভাইয়া বেঁচে থাকলে হয়তো ভাইয়া সবার আগে আমাকে হলুদ দিত। ভাইয়ার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আমার মনটা খারাপ দেখে বন্ধুরা সবাই আসলো। কিরে আপসেট কেন? এমনি। মামা একটা কাজ কর। কি? চল তোর বউকে হলুদ দিয়ে আসি। আরে ধুর, জামাই কখনো বউকে হলুদ দিতে দেখেছিস? আরে বেটা, কয়জন জামাই পারবে নিজের বউকে গায়ে হলুদ দিতে? চল, এটা হবে অন্যরকম গায়ে হলুদ।
তারপরেও আরে বেটা এত কথা বলিস কেন? চল তো। এত রাতে গাড়ি কোথায় পাবি? গাড়ি লাগবে না, বাইক আছে আমারটা, আর ফাহাদেরটা নিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চল। এরপর বাইক নিয়ে আমি আর হারামিগুলো অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। পুরো রাস্তা ফাঁকা, গভীর রাত হওয়ায় রাস্তায় গাড়ি তেমন নেই। স্পিডে চালিয়ে অবন্তীদের বাসার সামনে চলে গেলাম। গেটটা পার হয়ে ভিতরে গেলাম। চারপাশে কেমন হইচই, আমার এক প্রকার লজ্জাও করতেছে। হলুদের রাত, কোথায় জামাই নিজের বাসায় থাকবে সেটা না করে বউয়ের বাসায় চলে এসেছে। মানুষ কি বলবে আল্লাহই জানে। আমাদেরকে দেখে সবাই একটু অবাক হলো। আসলে হওয়ারই কথা। অবন্তীর বাবা এগিয়ে আসলো। পারভেজ কাকার অনেক ইচ্ছা হয়েছে, সে নাকি অবন্তীকে মানে আপনার মেয়েকে হলুদ লাগাবে। শ্বশুর হাসতে লাগলো। হারামিটা আমাকে জায়গা মতো পাশ দিল। শ্বশুর সামনে দিয়ে হাঁটতে লাগলো আর আমরা পিছনে। এই শালা, আমি এসেছি নাকি তোরা নিয়ে আসছিস? ঠিক আছে চল তাহলে, তোর হলুদ দেওয়া লাগবে না। মানে কি? তাহলে নিয়ে আসলি কেন? এই চুপ থাক, আমরা এই বাড়িতে এসেছি ভালো কোনো মেয়ে আছে কিনা সেটা দেখার জন্য। শালা, এতক্ষণে তোদের মতলব বুঝেছি। দাঁড়া, আমি সবাইকে বলে দিব। তাহলে বলবো তুই বাসা থেকে চুরি করে এখানে এসেছিস, কাউকে না জানিয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো বের হয়ে এখানে এসেছিস। ব্ল্যাকমেইল করছিস? এই চুপ থাক, আগে ভিতরে চল। ভিতরে গেলাম। ব্ল্যাকমেইল করছি? ভিতরে গেলাম। সবাই অবন্তীকে হলুদ লাগাতে ব্যস্ত। আমাদেরকে দেখে একটু টাস্টি খেলো। ভিতরে গিয়ে বসলাম। অবন্তীর হলুদ লাগানো প্রায় শেষ পর্যায়ে, আর কয়েকজন বাকি আছে। অবন্তীর আত্মীয়রা সবাই এসে আমাদের সাথে কথা বলতে শুরু করলো। যথেষ্ট আপ্যায়ন করা হলো। অবন্তী আমাকে দেখে বারবার তাকাতে লাগলো, আর অবন্তীর দিক থেকে চোখ অন্য কোথাও ফিরাচ্ছি না, কারণ অবন্তীকে অসাধারণ লাগছে। আমরা গিয়ে কয়েকটা চেয়ার নিয়ে বসলাম। আমাদেরকে হলুদ দেওয়ার জন্য ডেকে নিল। প্রথমে সাদ্দামকে পাঠালাম, তারপর ফাহাদ, হাকিম, আয়মান, সব শেষে আমি গিয়ে অবন্তীর পাশে বসলাম। কানে কানে বললাম, সারপ্রাইজটা কেমন দিলাম? অবন্তী মুচকি মুচকি হাসছে। একটু পর হাকিম এসে আমার কানে কানে বলল, বাটির মধ্যে যতগুলো হলুদ আছে সবগুলো একসাথে মাখবি। যদি একটু কম হয় তাহলে এখানে চিৎকার দিয়ে এমন বাস দিব কল্পনাও করতে পারবি না। আমি পুরো আবুল হয়ে গেলাম। বাকি হারামিগুলার দিকে তাকালাম, ওরা ইশারায় সেটা করতে বলল। কি করব বুঝতে পারছি না। এমন সময় অবন্তী একটা মিষ্টি আমার মুখের সামনে তুলে ধরে। আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমি খেয়ে নিলাম, তারপর ওরেও খাইয়ে দিলাম। তারপর অবন্তী অল্প একটু হলুদ নিয়ে আমার মুখে আর গলায় মেখে দেয়। আমি ওই হারামিগুলোর দিকে তাকালাম। সবাই ইশারায় বলতেছে সবগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তারপর আমি অবন্তীকে ইশারায় অন্যদিকে তাকাতে বললাম। সে যখন অন্যদিকে তাকালো, আমি পুরো বাটির হলুদ নিয়ে ওর মুখে মেখে দিলাম। অবন্তী তো পুরো টাস্কি খেয়ে গেল। তারপর অবন্তী ওর মুখ থেকে কতগুলো হলুদ নিয়ে আমার চোখ, কান, গলা আর কোথাও বাকি রাখেনি। হাকিম, ফাহাদ আর আয়মান আমার কাছে আসলো। তারপর ওরাও আমাকে পুরো শরীরে হলুদ লাগাতে শুরু করলো। আয়মান আমাকে ডাক দিয়ে সাইডে নিয়ে আসে। গিয়ে দেখি বাকিরাও আছে। কিরে, এখানে নিয়ে আসলি কেন? পারভেজ বন্ধু, আরো একটা কাজ বাকি আছে। আবার কি? তুই অবন্তীকে কোলে নিয়ে রুমে দিয়ে আসবি। মানে কি? এত মেহমানের সামনে ওরে কোলে নিলে সবাই কি বলবে? আরে বেটা, লোকে বলুক, তাতে তোর সমস্যা কোথায়? তুই তোর বউকে কোলে নিবি। আরে না, এটা হয় না। হবে হবে, সব হবে। কেমনে? সবার সামনে গিয়ে বলবো আপনাদের আদরের জামাই এখানে আসার আগে মদ খেয়ে এসেছে, যার কারণে এগুলো করতেছে। মানে কি? সবাই তো জানে আমি ভালোবেসে এগুলো করছি। তোমার ভালোবাসার উপর একটু পরে ঠাটা পড়বে। না ভাই, এগুলো করিস না। আমার একটা ইজ্জত আছে। তোর ইজ্জতের গোষ্ঠী কিলাই, যেটা বলছি সেটা কর। তুই অন্তত আমাকে সাপোর্ট দে। আরে রাখ তোর সাপোর্ট, ওরা যেটা বলেছে সেটাই কর। এই সাদ্দাইমা, তুই অন্তত আমার পক্ষে থাক। আমি তোর পক্ষে থাকি আর ওরা সবাই আমাকে মারুক, দরকার নেই ভাই। ওরা যেটা বলেছে সেটাই করব। পরে গেলে মাইন কাছি পায়। আচ্ছা দাঁড়া, একটু পর। আগে স্টেজে চল। তারপর আবারও স্টেজের সামনে আসলাম। দেখলাম অবন্তী ওর কাজিন আর বান্ধবীদের সাথে নাচতেছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। কিরে, তুই নাচবি নাকি? আর বাস দিস না ভাই, এমনিতে যেগুলো দিছস সারা জীবন মনে থাকবে। এই পারভেজ মামা, এবার যা, সবাই বাসায় চলে যাচ্ছে। একটু পর যাই। শালা এখন যাবি না হলে? না না ভাই, যাচ্ছি। শালা তোরা বন্ধু নামে শত্রু,
এত সুন্দর করে সাজিয়ে আমাকে বাস দিবে কল্পনাও করিনি। যাই হোক, 500 গ্রাম সাহস নিয়ে অবন্তীর সামনে গেলাম। সে আমাকে ইশারায় জিজ্ঞেস করলো কি। আমি কোনো উত্তর না দিয়ে ওরে একটা টান দিতেই কোলে তুলে নিলাম। বিয়ে বাড়ি সবাই তো আমার দিকে তাকিয়ে আছে। এদিকে আইমান, হাকিম, ফাহাদ তালি দেওয়া শুরু করলো। ওদের তালি দেওয়া দেখে বাকিরাও তালি দেওয়া শুরু করলো। অবন্তী লজ্জায় লাল হয়ে যায়। তারপর আমার কোথায়? কালকে তো বিয়ে হবে। না, জি না মশাই, কালকেই করিয়ে। আজকে এখানে থেকে যাই? কোনো দরকার নেই, আজকে চলে যাও, কালকে তো দেখা হচ্ছে। তাহলে একটা আদর দাও। মায়ের খাওয়া বলে দিলাম। যাও এখন, কেউ চলে আসবে, দরজাও খোলা। দাঁড়াও, দরজা লাগিয়ে দিয়ে আসি। যখন ওটা দরজার কাছে গেলাম, দেখলাম অবন্তীর কাজিন যাই সবাই আসতেছে। দূর সব জায়গায় আমি ব্যর্থ। অবন্তীর দিকে একরাশ হতাশা নিয়ে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তারপর ও রুম থেকে চলে আসলাম। বাইরে এসে সবার থেকে বিদায় নিয়ে আবারও আমাদের বাসার দিকে রওনা দিলাম। আমি বাইকের পেছনে বসে আছি। আইমান ড্রাইভ করে সবাইকে রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। আমি রান্নাঘরে গেলাম কোথাও হলুদ আছে কিনা দেখার জন্য। একটা ছোট বাটির মধ্যে অল্প একটু আছে। আমি ওগুলো নিয়ে বের হয়ে গেলাম। সবাই হলুদ দিয়েছে, শুধু একজন ছাড়া। তার কাছেই যাচ্ছি। আমি ভাইয়ার কাছে যাচ্ছি। সবকিছু ভুলে গেলেও আমার ভাইয়ার কথা আমি ভুলিনি। এত আনন্দের মধ্যেও ভাইয়ার শূন্যতা আমি অনুভব করি। হাঁটতে হাঁটতে ভাইয়ার কবরের পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? আমি জানি তুই অভিমান করে আছিস। প্লিজ ভাই, অভিমান করিস না। আমি ব্যস্ত ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। কিন্তু বিশ্বাস কর, তোর কথা আমার মনে ছিল। ভাইয়া তুই তো জানিস আজকে আমার গায়ে হলুদ। সত্যি বলতে আজকে গায়ে হলুদের কোনো কথা ছিল না, কারণ আমার বিয়েটা অনেক আগেই হয়ে গেছে। অনুষ্ঠান ছাড়া হয়েছে, কিন্তু ছোটবেলার ইচ্ছা আর অবন্তীর জন্যই এই অনুষ্ঠানটা করতেছি। ভাইয়া সবাই তো আমাকে হলুদ দিল, তুই দিবি না? জানি তুই অভিমান করে আছিস, কারণ আমি তোর অবন্তীকে বিয়ে করেছি তাই। কিন্তু বিশ্বাস কর, আমি জীবনেও কল্পনা করিনি এমনটা হয়ে যাবে। আমারও ইচ্ছা ছিল তোর মতো ভালো চাকরি পেয়ে তারপর মেয়ে দেখে বিয়ে করব, তোদের পছন্দের মেয়েকে বিয়ে করব। এটাই ইচ্ছা ছিল। আমি সবসময় ভাবতাম আমার বিয়েতে তুই কি পরিমাণ ব্যস্ত থাকবি। তোর মনে আছে ভাইয়া, তোর বিয়েতে সবার শেষে আমি তোকে হলুদ দিয়েছিলাম আর পুরো বাটি দিয়ে দিয়েছিলাম। তুইও আমাকে দিয়েছিলি, তারপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিস। আজকে যখন আমি অবন্তীকে পুরো হলুদ মেখে দিলাম, তখন অবন্তীর চেহারায় আমি তোকে দেখেছিলাম। জানিস ভাইয়া, আমার বুক ফেটে কান্না আসতেছিল, কিন্তু কাউকে কিছু বুঝতে দেইনি। ভাইয়া তুই তো আমাকে হলুদ দিতে যাসনি, তাই আমি চলে আসছি। দিবি না ভাইয়া আমাকে হলুদ? দেখ সত্যি আমি আসছি। নিবি না আমাকে বুকে জড়িয়ে? ডাকবি না পারভেজ বলে? আর একবার ডাক না ভাইয়া, তোর মুখ থেকে আবার পারভেজ ডাকটা শুনতে চাই। দে না ভাইয়া আমাকে একটু হলুদ লাগিয়ে, অল্প একটু দে ভাইয়া। আচ্ছা তোর দেওয়া লাগবে না, আমি তোকে লাগিয়ে দিচ্ছি। তারপর বাটি থেকে হলুদগুলো নিয়ে কবরের উপরে ভাইয়ার মুখ বরাবর মেখে দিলাম। না পারলাম না আর চোখের পানি ধরে রাখতে। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে লাগলাম। আমি ভাইয়ার কবরের কাছে বসে আছি, এমন সময় আব্বু কল দিল। কিরে, কোথায় তুই? এই তো বাইরে আসছি। একটু পর ফজরের আজান দিবে, তুই বাইরে কি করিস? তাড়াতাড়ি বাসায় আয়। আসছি। কল কেটে দিল। আমি ভাইয়ার পাশে আরো কিছুক্ষণ বসে রইলাম। তারপর উঠে বাসার দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু মনে হচ্ছে ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, পেছন থেকে টানতেছে। আসলেই আমার ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, কারণ আমি জানি এখানে আমার ভাইয়া খুব একা। যে ভাই বাসায় থাকতে আমাকে ছাড়া ঘুমাতো না, রাতে কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত, ভূতের ভয়ে বেশি রাতে বাসার বাইরে যেত না, সেই ভাই এখানে একা একা কি করে থাকবে? আমি স্বার্থপরের মতো হাঁটা দিলাম। ভাইয়ার কথা যত মনে পড়ছে ততই চোখ দিয়ে পানি বের হচ্ছে। অতঃপর আমি বাসায় চলে আসলাম। বাবার সাথে কথা বলে নিলাম। বাবা হয়তো বুঝতে পেরেছে আমি কোথায় গিয়েছি, কারণ পাঞ্জাবিতে মাটি লেগে আছে। বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, ওনার চোখেও আমি স্পষ্ট পানি দেখলাম। তারপর বলল, যা বাবা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আমি কোনো কথা না বলে রুমে গিয়ে আইমানের পাশে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো অবন্তীর কলে। কি ব্যাপার, নতুন জামাই ঘুমাচ্ছে নাকি? ভালো ভালো, এখন উঠে যাও, অনেক কাজ আছে। রেডি হবে কখন? মাত্র উঠলাম, কিছুক্ষণ পর পার্লারে যাব, সেখান থেকে সোজা কমিউনিটি সেন্টারে। আচ্ছা ঠিক আছে। পা ফ্লোরে, সাদ্দাম হা করে আছে। হাকিমের লুঙ্গি মাথার উপরে উঠে গেছে। আইমানের মোবাইলটা নিয়ে সবার একটা ছবি তুললাম।
শালারা এতদিন আমাকে বাস দিয়েছে, এবার দেখ আমি তোদের কিভাবে বাস দেই। ছবি তুলে ওদেরকে ডেকে দিলাম। আমি চলে গেলাম ফ্রেশ হতে। বাইরে এসে দেখি সবাই উঠে গেছে। আমি গিয়ে নাস্তা করে আবার রুমে আসলাম। কমিউনিটি সেন্টারে কল দিলাম কি অবস্থা জানার জন্য। সেখানে আব্বু আর মামা আছে। যাক, তাহলে আর সমস্যা নাই। হারামিগুলা এখনো ঘুমাচ্ছে। লাঠি দিয়ে সবাইকে তুললাম। ওরা উঠে গেল, নাস্তা করে নিল। লিমা আর সানিকে দেখতেছি না, তাই কল দিলাম। কিরে, কই তোরা? আমরা তো কালকে রাতেই চলে আসছি, তোকে খুঁজছিলাম কিন্তু কোথাও পাইনি। পরে আঙ্কেল আন্টিকে বলে চলে আসছি। ও আচ্ছা, তো এখন চলে আয়। না রে, আমরা সেন্টারে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হারামিগুলা নাস্তা করে আসলো। পারভেজ, বল। তোর তো দুলাভাই নাকি? না, কেন? তোরে গোসল দেওয়ার জন্য। আমার গোসল কেন দুলাভাই দিবে? আরে বিয়ের গোসল দুলাভাই দেয়। আমারটা আমি দিব। চল, আমরা দিয়ে দিচ্ছি। তোরা কেন দিবি? চুপ থাক, চল এখন। ওরা জোর করে নিয়ে গেল। তারপর টাউটারি করতে করতে গোসলটা শেষ করলো। রুমে এসে ফাটাফাটি করে রেডি করে দিল। আয়না নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলাম। কিছুক্ষণ পরে এই হারামিগুলো আমার সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে আছে। কিরে, কি হইছে? টাকা দে। কিসের টাকা? গোসল করলাম যে। অদ্ভুত, গোসল করারে টাকা দিতে হবে নাকি? আমার কাছে কোনো টাকা নাই। টাকা দিবি নাকি তোকে জায়গা মতো বাস দিব? আরে তুই বাস দিবি, আমি তোদেরকে বাস দিব। তা কি করে দেখি তো তুই কি বাস দিস। আমি আইমানের কাছ থেকে মোবাইলটা নিয়ে হাকিমি লুঙ্গি ওঠা ছবিটা দেখালাম। ওরা তো হাসতে হাসতে শেষ। টাকা আর নিবি? তারপর সবাই রেডি হলো। আমি আর বন্ধুরা সবাই মেহমানদেরকে গাড়িতে উঠিয়ে দিলাম। সবার শেষে আমি আর হারামিগুলা একসাথে গেলাম। আমি গিয়ে বসে আছি, কিন্তু অবন্তীর কোনো খবর নাই। কল দিলাম, সে নাকি এখনো পার্লারে। মেয়েদের এত কিসের সাজ আল্লাহ ভালো জানে। খাওয়া দাওয়া শুরু হলো। হারামিগুলা আমাকে রেখে খেতে বসে গেল। ওদের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু দুলা তো খাওয়ার সিস্টেম নাই। প্রায় 1 ঘন্টা 35 মিনিট পর অবন্তীকে নিয়ে আসলো। আমি ওরে দেখে হা করে তাকিয়ে আছি। আইমান এসে একটা টোকা দিয়ে বলল। আমি গিয়ে অবন্তীর পাশে বসলাম। অবন্তী আমার কানের কাছে ওর মুখ এনে বলল, এই যে মিস্টার পারভেজ, জি ম্যাম, বলেন। তোমার খবর আছে। কেন? আমি কি করেছি? তুমি অন্য মেয়ের দিকে তাকাইছো কেন? আরে আজব, আমি কখন তাকালাম? আমি নিজের চোখে দেখেছি। দাঁড়া, বিয়েটা শেষ হোক, তারপর তোমার 12টা বাজাবো। ওকে ম্যাম, দেখা যাবে। আপনি আমার 12টা বাজান নাকি আমি আপনার 12টা বাজাই? দেখবো। আব্বু আম্মুর ইচ্ছার কথা মনে আছে? অবন্তী লজ্জায় আরো লাল হয়ে যায়। আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। একটু পর বড় প্লেটে করে খাবার নিয়ে আসা হলো। আমি অবন্তীকে খাইয়ে দিচ্ছি, অবন্তী আমাকে খাইয়ে দিচ্ছে। আহ, কি এক ভালো লাগা, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এত আনন্দ বিয়েতে আগে জানা ছিল না। খাওয়া দাওয়া শেষ। আমাদের আবার বিয়ে পড়ানো হবে না, কারণ আমরা আগে থেকে স্বামী স্ত্রী। আগে যেহেতু কালিমা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে অবন্তীকে বিয়ে করেছি, এখন নতুন করে এগুলো লাগবে না। শুধু অনুষ্ঠানটা করে নিলাম। এরপর শুরু হলো ছবি তোলা। যদিও এর মধ্যে কয়েক হাজার ছবি ওঠানো হয়ে গেছে। ছবি তোলা শেষে আমি আর অবন্তী সবার সাথে কথা বলে নিলাম। একেবারে শেষ মুহূর্তে অবন্তীকে গাড়িতে তোলা হচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। হারামিগুলা আসলো আমার কাছে। বন্ধু, বল। অবন্তীকে দেখা রাখিস, বেশি কিছু করিস না। অবন্তী তোর ভাবি লাগে, সো রেসপেক্ট দিয়ে সবকিছু করবি। আরে হারামখোর, ভাবি আগে ছিল, এখন তো বউ। তবুও ভাবির দৃষ্টিতে দেখিস। চুপ থাক হারামি। ওই পারভেজ, তুই গাড়িতে যা, অবন্তী উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তোরা অন্য গাড়িতে বাসায় চলে আয়, আসলে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর আমি গাড়িতে গিয়ে বসলাম। অবন্তীর সাথে একদম গা লাগিয়ে বসলাম। এই, আরো দূরে যাও। কেন, সমস্যা কি? ড্রাইভার আর ওরা দেখতেছে। দেখলে দেখুক, আমার কি? আমি আমার বউয়ের সাথে কিভাবে বসবো সেটা আমি বুঝবো। আমি অবন্তীর একটা হাত ধরলাম। ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। গাড়ি চলছে তার আপন মনে। আমি অবন্তীর হাত ধরে স্বপ্নে হারিয়ে গেলাম। অনেকক্ষণ পর বাসায় আসলাম। আমার এক খালাতো ভাইয়ের বউ অবন্তীকে কোলে করে বাসায় নিয়ে যায়। আমি বের হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসলাম।
তারপর হাকিম, ফাহাদ, আইমান আর সাদ্দাম ওদের সাথে বাইরে বের হলাম। রাত 9টার সময় সবাই বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে সবাই ছাদে চলে গেলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম। 10টার দিকে আব্বু ছাদে আসলো। পারভেজ, তুই এখানে? জি আব্বু। এত রাতে এখানে কি করিস? এই তো ওদের সাথে বসে আছি। আচ্ছা, এবার রুমে যা। অবন্তী অনেকক্ষণ ধরে বসে আছে। আচ্ছা যাচ্ছি, আপনি নিচে যান, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আব্বু চলে গেল। হারামিগুলা আমারে নিয়ে ট্রল করতে শুরু করে দিল। যা বন্ধু যা, এই যুদ্ধে তুই যেন জয়ী হতে পারিস, এই দোয়াই রইল। পানি লাগলে আমাকে বলিস। সবকিছু ঠিকভাবে করিস। পারভেজ, বন্ধু তো লাইফটা অনেক দারুণ। 2 বার বাসর, তাও আবার একই বউর সাথে। আমি মনে মনে বললাম, ওটা বাসর ছিল না, আমার লাইফের সবচেয়ে বড় বাস ছিল। আচ্ছা তোরা যা, ঘুমিয়ে পড়। আজকে অনেক খাটাখাটি করেছিস। আরে আমরা কি করেছি, করবি তো তুই এখন। দূর শালা, তোদের সাথে কোনো কথাই নাই। আমি নিচে চলে আসলাম। রুমের সামনে গিয়ে দরজায় হাত দিব, এমন সময় ভাইয়ার কথা মনে পড়ে গেল। আজকে তো আমি ভাইয়ার সাথে দেখা করিনি। দরজার সামনে থেকে নিজেকে ঘুরিয়ে নিলাম। বের হয়ে হাঁটা দিলাম ভাইয়ার কাছে। ভাইয়ার কবরের পাশে গিয়ে বসলাম। ভাইয়া কেমন আছিস? প্লিজ রাগ করিস না, আমার আসতে দেরি হয়ে গেল। তুই আবার এটা ভাবিস না আমি বিয়ে করে তোকে ভুলে গেছি। আরে পাগল, তুই সব সময় আমার পাশেই আছিস। জানিস ভাইয়া, আমি যখন বিয়ের পিড়িতে বসেছি তখন চোখের সামনে তোকে দেখতেছি। আমার মনে হচ্ছে তুই আমার বিয়ের সব কাজ করছিস। ভাইয়া, আজকে আমার বাসর রাত। তুই থাকলে হয়তো আরো বেশি মজা হতো বিয়েতে। আমি জানি তোর অবন্তীকে আমি বিয়ে করেছি দেখে তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু কি করব বল, আমি না করলে অবন্তীর অন্য জায়গায় বিয়ে হয়ে যেত। ভাইয়া, আমি অবন্তীকে তোর মতো করে ভালো রাখার চেষ্টা করব। তুই আমার জন্য দোয়া করিস ভাইয়া। এমন সময় অবন্তী কল দিল। আমি কল কেটে দিলাম। আরো কিছুক্ষণ থেকে তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় ঢুকে যেই রুমের দিকে পা বাড়ালাম তখনই লিমা আর সানি আমার পথ আটকে দাঁড়ালো। এই যে মিস্টার জুয়েল, কোথাও যাওয়া হচ্ছে? তোর ভাবি অনেকক্ষণ ধরে বসে আছে। কিন্তু আমাদের পাওনা? তোর আবার কিসের পাওনা? বাহ, ভুলে গেলি? এই যে এত কষ্ট করে আপনার বাসর ঘর সাজালাম, সেটার পাওনা। লিমা বোন আমার, সানি ভাই, আমাকে মাফ করে দে। এখন অন্যদিন ডাবল দিব। জি না মিস্টার, এখন মাফ করা যাবে না। আচ্ছা এই নে, 50 টাকা দিলাম। এটা কি দিলি? তোদের বকশিস। ফকিন্নি, 5000-এর কমে 1 টাকাও নিব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি বললি? পুরো বিয়েতেও তো 5000 খরচ হয়নি, আর বাসর ঘরের জন্য 5000 দিব? জি ভাইয়া, বাসর ঘরটাই তো আসল। শালা মাইনকার চিপায় পড়ে গেলাম। পরে 1000 দিয়ে কোনো মতে ভিতরে গেলাম। যাক, আল্লাহ বাঁচাইছে। ভিতরে গেলাম, দেখলাম অবন্তী গাল ফুলিয়ে বসে আছে। আমি জানি দেরি করার কারণে এমন ভাবে গাল ফুলিয়ে রাখছে। আমি ওর সামনে গিয়ে বললাম, এই সরি। তোমার কোনো ক্ষমা নেই। এই সরি বললাম তো। আচ্ছা যাও, কান ধরলাম। উঠবস করো। এই না প্লিজ, এটা করো না। তাহলে তোমার সাথে কথা নাই। প্লিজ কথাটা শোনো। কি শুনবো? এতক্ষণ কোথায় ছিলা? যদি সত্যিটা বলি, আমি ভাইয়ার কাছে গিয়েছিলাম, তাহলে অবন্তীর মনটা খারাপ হয়ে যাবে। হয়তো ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তাই বললাম, আরে ওই হারামিগুলোর সাথে ছিলাম, আসতে দিচ্ছিল না। তারপর এখানে আসার সময় লিমা আর সানি আক্রমণ করে। সবকিছু ঠিকঠাক করে আসতে একটু সময় লেগে গেছে। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর হবে না। মনে থাকে জানো, এই রুমের বাইরে যাও। বাইরে কেন? আমি কাপড় চেঞ্জ করব। তো আমার সামনে করলে সমস্যা কি? তুমি বাইরে যাবে নাকি মাইর খাবে? আচ্ছা বাবা, যাচ্ছি। বাইরে চলে এলাম। প্রায় 10 মিনিট হবে, কিন্তু এখনো দরজা খুলছে না। আমি কল দিলাম, এই কি হলো? আর 2 মিনিট। দৌড়, বাসর ঘর এমন হয় নাকি? বিরক্ত লাগছে। আরো 7 মিনিট, মোট 17 মিনিট পর অবন্তী দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। অবন্তী পাশে গিয়ে বসলাম। একটা হালকা নীল রঙের শাড়ি পরে নিল, একটু অন্যরকম লাগছে। আই, তোমার অজু আছে? ছিল, বাট এখন নেই। যাও অজু করে আসো। আমি ওয়াশরুমে গিয়ে অজু করে নিলাম। যখন অবন্তীর সামনে আসলাম তখন অবন্তী 5 হয়ে সালাম করতে যাবে। এমন সময় আমি ওর হাতটা ধরে ফেললাম।
ওর বুকে জড়িয়ে বললাম, তোমার জায়গা পায়ে নয়, আমার এই বুকে। আসো 2 রাকাত নামাজ পড়ে নি। তারপর দুজনে নামাজ পড়ে নিলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম। অবন্তীও আমার পাশে এসে বসলো। এই আমার খুব ঘুম পাচ্ছে। এত মাইর দেব। আজকে ঘুমটুম কিচ্ছু হবে না। আজকে সারা রাত গল্প করব। এত গল্প কোথায় থেকে আসবে? চুপচাপ শুনতে থাকো। এইভাবে গল্প শুনে মজা নাই। তো কিভাবে শুনবে? এই যে মনে করো আমি কারো কোলে মাথা রেখে শুয়ে থাকবো, আর সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে গল্প করবে। অবন্তী মুচকি হাসলো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে গেলাম, আর অবন্তী আমার মাথায় হাত বুলাতে বুলাতে আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো বলতে শুরু করলো। অনেকক্ষণ পর আমি উঠলাম। তারপর অবন্তীর একটা হাত ধরে বললাম, মনে আছে কি? আব্বু আম্মুর ইচ্ছে। এই জুয়েল, না একদম না। আমি অবন্তীর কোনো কথা না শুনে ওর হাত ধরে একটা টান দিলাম। হারিয়ে গেলাম অন্য এক জগতে। শুরু হলো আমাদের নতুন জীবনের নতুন অধ্যায়। 5 বছর পর। না মা, আজকে অফিসে যাব না, তোমাদের নিয়ে ঘুরতে যাব। ও কি মজা, কি মজা। আচ্ছা আব্বু কোথায় যাবে? সেটা না হয় পরে বলবো। তোমার আম্মু কোথায়? আম্মু তো নাস্তা রেডি করছে, তুমি ফ্রেশ হয়ে আসো। ওকে মামনি, তুমি যাও, আমি আসছি। ফ্রেশ হতে হতে আপনাদের কাহিনীটা বলে দেই। এই যে একটু আগে যে কথা বললো, সে হচ্ছে আমার মেয়ে অনা। আমাদের কন্যা সন্তান হয়েছে। অনার চেহারাটা ভাইয়ার সাথে প্রায় মিল। ওর মধ্যে আমরা ভাইয়াকে খুঁজে পাই। এই 5 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমি আর অবন্তী একসাথে মাস্টার্স কমপ্লিট করি। তারপর আমি আগের অফিস মানে লিমাদের ওখান থেকে ভালো একটা অফিসে ম্যানেজার পদে চাকরি পাই। ইচ্ছা ছিল লিমাদের ওখানেই থেকে যাব। আমাদের বিয়ের কিছুদিন পর লিমারও বিয়ে হয়ে যায় সানির সাথে। তারপর তারা দেশ ছেড়ে চলে যায়। লিমার কোনো ভাই বোন না থাকায় তার আব্বু কোম্পানি বিক্রি করে লিমার ওখানে চলে যায়। আমি অন্য একটা কোম্পানিতে চাকরি নেই। আইমানও খুব ভালো একটা চাকরি পেয়েছে। তবে আফসোস, আমার ফ্রেন্ডটা আমার সাথে নেই। চাকরির কারণে দুইজন দুই প্রান্তে, কিন্তু সব সময় কথা হয়। আর হাকিম, ফাহাদ, সাদ্দাম ওরাও চাকরি করে, বিয়ে শাদী করে যে যার মতো সেটেল। মাঝে মধ্যে কথা হয়। আমার আর অবন্তীর সম্পর্কটা আরো গভীর হয়। ভালোবাসা দিনে দিনে অনেক বেড়ে যায়। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। আমি আব্বু আম্মুকে রেডি হতে বললাম। ওনারা সবাই রেডি হলো। তারপর নিজেই গাড়ি ড্রাইভ করে ওনাদেরকে ঘোরানোর জন্য নিয়ে গেলাম। আসলে আমি ভাইয়ার কাছে যাচ্ছি। আমি গাড়ি নিয়ে সোজা ভাইয়ার কবরের পাশে গেলাম। আমরা সবাই গাড়ি থেকে নামলাম। নেমে ভাইয়ার কবর জিয়ারত করলাম। অনা বলল, আব্বু এখানে কি? এখানে তোমার বড় আব্বু আছে। ওনাকে বলো না আমাদের সাথে ঘুরতে বের হতে। আম্মু বলেছি রাতের বেলা আমাদের বাসায় আসবে। আব্বু আম্মু আর অবন্তীর দিকে তাকিয়ে দেখি ওদের চোখে পানি এসে গেছে। হয়তো ভাইয়া থাকলে আমাদের ফ্যামিলিটা আরো সুন্দর হতো। আজকে সব আছে আমার, টাকা আছে, সুখ আছে, ফ্যামিলি আছে, সম্মান আছে, কিন্তু নেই শুধু আমার কলিজার ভাইটা। যদি আমার জীবনের বিনিময়ে ভাইয়াটা আবার ফিরে আসতো, তাহলে হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতাম। নিজেকে সান্ত্বনা দিতাম, আমার ভাই, আমার কলিজা আবার ফিরে এসেছে আমাদের মাঝে। কবর থেকে হয়তো আমার ভাই বলতেছে, জুয়েল কাঁদিস না ভাই, আমাদের আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। ইহকালে না হোক পরকালে দেখা হবে। তখন আমরা আবার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরবো, কাটাবো অনেকটা সময় তোর কাছে, বসবো দুজন একসাথে। ভালো থাকবি সব সময়, দেখে রাখবি আব্বু আম্মুকে, আর সুখে রাখবি আমার মামনি অনাকে, সাথে তোর অবন্তীকে। ভাই ভাই সম্পর্কটা থাকবে চিরকাল অটুট হয়ে।